আসসালামু আলাইকুম সবাইকে। সিআরএমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো তোমরা জানো যে আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেহেতু আমাদের এর আগের দিন আমরা শেষ করে ফেলেছি। তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি তা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বোর্ডে, যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এই অধ্যায়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের মূলত যে ক্লাসটা হবে সেটা মানে পুরোপুরি বেসিক ক্লাস হচ্ছে, ওয়েব ডিজাইন কি বা ওয়েব পেজ কি এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করবো আজকে, এবং এরপর থেকে আমরা ডিটেলসে চলে যাব। তো তোমরা যারা আমাদের ক্লাসটা এখনো জয়েন করোনি খুব শীঘ্রই জয়েন করে ফেলো। আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিকগুলো খুবই ইজি হবে, বাট এগুলো বোঝা আসলে জরুরি, কারণ এগুলো তুমি যদি না বুঝো তাহলে সামনে গিয়ে কিছু কিছু জিনিস ডিফাইন করার ক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে। তো সবাই ক্লাসটায় জয়েন করে ফেলো, আর তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, প্লাস হচ্ছে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে আমাদের ক্লাসটা সবার মাঝে পৌঁছায় যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, তো দেখো আজকে আমরা যে টপিকটা দিয়ে আমাদের এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায়ের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন জিনিসটা কি। বলা আছে যে ওয়েব ডিজাইন কি। তো আসো আমরা একটু পড়ি যে ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। ওয়েব ডিজাইন জিনিসটা কি? ওয়েব ডিজাইন হলো এমন একটা প্রক্রিয়া বা প্রসেস যেটার সাহায্যে আমরা ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করতে পারি। এখন এখানে কথা হতে পারে যে ওয়েব পেজ জিনিসটা কি। ওয়েব পেজ জিনিসটা কি, আমি একটু ছোট করে বুঝাই। যে ধরো তুমি তোমার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিছো বা ইন্টারনেটে ডাটা কানেকশন দিছো। হ্যাঁ, দেওয়ার পর তুমি গুগলে ঢুকছো। তো গুগলে ঢোকার পর তুমি তোমার সামনে যে ইন্টারফেসটা দেখতে পাবা বা তোমার সামনে যে পেজটা দেখতে পাবা, এটাই হচ্ছে ওয়েব পেজ। তো আমি একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম যে ওয়েব পেজ জিনিসটা কি। তুমি ইন্টারনেটের সাহায্যে বা যে কোনো পেজ, তোমার ফোনে যেই পেজগুলো অ্যাক্সেস করতে বা যে পেজগুলো দেখতে তোমার ইন্টারনেটের সংযোগ লাগবে, তো সেই পেজগুলোকেই তুমি ওয়েব পেজ বলতে পারো। তো ওয়েব ডিজাইন জিনিসটা কি, যে এই যে পেজগুলো তুমি ইন্টারনেটের সাহায্যে দেখতেছো, এই পেজগুলার সৌন্দর্য বৃদ্ধি করার যে প্রক্রিয়া বা সৌন্দর্য বৃদ্ধি করার যে প্রসেস বা সৌন্দর্য তৈরি করার যে প্রসেস, সেটাকে আমার বলা হচ্ছে ওয়েব ডিজাইন। সেটাকে আমার কি বলা হচ্ছে? ওয়েব ডিজাইন। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করা হয়। ধরো একটা ওয়েব পেজের বা একটা ওয়েবসাইটের, ওয়েবসাইট বলতে কি বোঝাচ্ছে? যে সাইটে বা যে জায়গাটার মধ্যে অনেকগুলো ওয়েব পেজ থাকে সেটাকেই মূলত ওয়েবসাইট বলা হয়। আমি কি বললাম? যে জায়গাটায় তোমার অনেকগুলো ওয়েব পেজ থাকবে সেটাকে আমি একটা ওয়েবসাইট বলতেছি। তো এখানে এই ওয়েব ডিজাইন দ্বারা আসলে কি বোঝায়? তো এই যে আমরা ওয়েব পেজগুলোর কি করে থাকি, বিভিন্ন লেআউট চেঞ্জ করি। লেআউট বলতে বিন্যাস বা সাজানোর যে প্রক্রিয়াটা সেটা চেঞ্জ করি। আবার হইতে পারে ওই পেজটার আমি রং চেঞ্জ করব, বা ওই পেজটার আমি স্ট্রাকচার চেঞ্জ করব বা গঠন চেঞ্জ করব। ধরো একটা লেখা এখানে আছে, সেই লেখাটাকে আমি এখানে আনবো। তো এই কাজগুলা। তারপর ধরো গ্রাফিক্সের কাজ বলতে কি বোঝাচ্ছে? ধরো তুমি কোনো ছবি অ্যাড করবা, ছবি সংযোজন করবা বা বিয়োজন করবা, এই কাজগুলো। আবার বলতেছে ইন্টারঅ্যাক্টিভ বৈশিষ্ট্যগুলি, মানে যে কাজগুলো তুমি ক্রমাগত চেঞ্জ করতে পারো। ধরো একটা জিনিস তুমি ইনপুট দিছো বা তুমি ওখান থেকে আউটপুট নিছো, এই জিনিসগুলো একটা পেজের মধ্যে সেট করা। তো ওয়েব ডিজাইনের মধ্যে কি করা হয় নরমালি? ওয়েব ডিজাইন জিনিসটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তুমি একটা ওয়েব পেজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো। কি কি কাজ করার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করতে পারো? এখানে লেআউট চেঞ্জ করতে পারো, রং করতে পারো, গঠন করতে পারো, মানে গঠনের চেঞ্জ আনতে পারো, গ্রাফিক্সে চেঞ্জ আনতে পারো, ইন্টারঅ্যাক্টিভ বৈশিষ্ট্যগুলোর চেঞ্জ আনতে পারো। তো এর মাধ্যমে তোমার ওয়েব ডিজাইনটা করা হয়ে থাকে। তারপর বলা হয়েছে যে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয়। আমরা যখন ওয়েব ডিজাইন করি, এই যে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করি বা ওয়েব পেজের সৌন্দর্য বৃদ্ধি করি, এ সময় আমরা বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করি। এখন সফটওয়্যার জিনিস কি এটা তোমাদের বোঝানোর বাকি নেই, তোমরা অলরেডি বুঝো যে সফটওয়্যার জিনিসটা কি। তো দেখো কি কি সফটওয়্যার আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন ড্রিমওয়েভার,
কি ব্যবহার করে থাকি? ড্রিমওয়েভার। এটা একটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ড্রিমওয়েভার ব্যবহার করা হয়, ফটোশপ ব্যবহার করা হয়, এছাড়া আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের কি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফটওয়্যারগুলো কি কি? ড্রিমওয়েভার, ফটোশপ ইত্যাদি আরো অনেক সফটওয়্যার আছে। তো নর্মালি তোমরা এই দুইটাই জেনে রাখো। তো ওয়েব ডিজাইন জিনিসটা কি এটা তোমরা একটু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ওয়েব ডিজাইন জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ওয়েব ডিজাইন ব্যাপারটা কি এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, অনেকে জয়েন করে ফেলেছো দেখছি, কবিতা, মুন্নি, রানা, অন্তরা, তনু, ঠিক আছে, জেমি, ইমামুল, শান্তা, সারওয়ান। হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধুদের এখনো মেনশন করতে পারো যারা এখনো জয়েন করে নাই, আর আমার একটু কমেন্ট করে জানাই দাও যে এই ওয়েব ডিজাইন জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। জিনিসটা খুবই ইজি ছিল। আমি আগেই বলেছি যে আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নিতান্তই আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর একটা বেসিক ক্লাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু ক্লিয়ার, আমি সামনের দিকে যাচ্ছি। আচ্ছা এবার আসো, আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে ওয়েব কি। আমরা তো অনেকক্ষণ ধরে বলতেছি ওয়েব পেজ, ওয়েবসাইট। তো ওয়েব কি? এখানে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমার ওয়েব কি, দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে আমার WWE এই জিনিসটা কি। হ্যাঁ দেখো, ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। তো আমরা দেখো নর্মালি কি করি, ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য নেওয়ার জন্য, নিজের তথ্য নেওয়ার জন্য বা অনেক সময় তথ্য অন্যকে দেওয়ার জন্য, এই কাজগুলোতেই তো আমরা এই ইন্টারনেটটা ব্যবহার করে থাকি নাকি। তো এখানে বলা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে যখন আমরা ওয়েবসাইট থেকে তথ্য নেই, ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে যখন নিজেরা তথ্য নেই, এই প্রক্রিয়াটাকে আমার বলা হচ্ছে ওয়েব। এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? ওয়েব বলা হচ্ছে। ওয়েবকে WWW বলা হয়, ওয়েবকে WWW বলা হয়। তো WWW এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা অনেক সময় এমসিকিউতে আসে। WWW এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই ওয়েবকে অনেক সময় WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবও বলা হয়। তো এখানে তিনটি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। তো ওয়েব গড়ে তুলতে আমার তিনটা প্রযুক্তিকে সমন্বয় করতে হয়েছে বা তিনটা প্রযুক্তিকে একত্র করতে হয়েছে। আমরা যে এই যে ওয়েবটা গড়ে তুলতেছি, এই ওয়েব গড়ে তোলার ক্ষেত্রে আমার তিনটা প্রযুক্তির সমন্বয় হয়েছে। তো দেখো এখানে কি কি ওয়েব গড়ে তুলতে আমার কি কি দরকার হয়েছে। প্রথমত HTML, প্রথমত কি দরকার হয়েছে আমার? HTML, যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ে এই অধ্যায়ে আমরা অনেক ডিটেইলসে আলোচনা করব। প্রথমত আমার কি দরকার হয়েছে? HTML দরকার হয়েছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটার দরকার হয়েছে, যার দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয়। এই যে HTML, এই HTML এর মাধ্যমেই আমরা ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করে থাকি। এখন জিনিসটা হচ্ছে HTML বিষয়টা আসলে কি। তো ধরো আমাদের যে এই যে আমরা ওয়েব পেজ তৈরি করতেছি বা ওয়েবসাইট তৈরি করতেছি, এই ওয়েবসাইট তৈরি করার জন্য একটা নির্দিষ্ট ভাষা দরকার। একটা নির্দিষ্ট কি দরকার? ভাষা দরকার। আমরা যেরকম বাংলা ভাষা বুঝি, ইংরেজি বুঝতেছি, বাট একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা আলাদা ভাষা দরকার। হ্যাঁ, তো এই ভাষাটাই হচ্ছে HTML। দেখো এটার পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ দ্বারাই বুঝতে পারতেছো তোমরা, HTML একটা নির্দিষ্ট ভাষা যেটা ওয়েবসাইট তৈরি করতে বা ওয়েব পেজ তৈরি করতে বা ওয়েব তৈরি করতে ব্যবহৃত হয়। তো প্রথমত আমাদের একটা ওয়েব তৈরি করতে কি লাগে? HTML লাগে। দ্বিতীয়ত HTTP, এটার দরকার হয়। তো HTTP জিনিসটা কি? HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP জিনিসটা কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো আমরা জানি যে কোনো জিনিস তৈরি করতে হলে একটা সুনির্দিষ্ট নিয়মের দরকার হয় বা সুনির্দিষ্ট একটা পন্থার দরকার হয়। তো এখানে HTTP আমার সেই জিনিসটা যে আমরা যে একটা ওয়েব তৈরি করব, এর একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। তো এই নিয়মটা কিছু নীতিমালাকে ফলো করতে হয়। মানে আমরা যে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার জন্য কিছু নিয়ম নির্ধারণ থাকে বা নীতিমালা থাকে, যেগুলো মেনে আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হয়। তো এই HTTP হচ্ছে সেই নিয়ম, মানে সেই নীতিমালাগুলো, যে নীতিমালাগুলো মেনে আমরা একটা ওয়েব তৈরি করে থাকি। তো HTTP এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা গেল। তৃতীয়ত কি দেখো, তৃতীয়ত ওয়েব ব্রাউজার, যে প্রোগ্রাম সার্ভার থেকে ডেটা রিসিভ
ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। এখন ওয়েব সার্ভার জিনিসটা ওয়েব ব্রাউজার জিনিসটা একটু বোঝাই যে ওয়েব ব্রাউজার জিনিসটা কি। দেখো আমরা যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে চাই তাহলে আমাদের একটা ব্রাউজার ইউজ করতে হয়। সেক্ষেত্রে ব্রাউজারটা কি, ধরো কম্পিউটারে তুমি হচ্ছে ইন্টারনেট সংযোগ দিছো, তো তুমি এখন ইউটিউবে ঢুকবা, তো এর জন্য তুমি প্রথমে কি করবা, প্রথমে একটা ব্রাউজারে ঢুকবা তুমি। সেই ব্রাউজারটা কি, ধরো হইতে পারে মোজিলা ফায়ারফক্স বা হইতে পারে গুগল ক্রোম। তো এখানে এই ব্রাউজারটার কাজ কি, আমার এই ব্রাউজারটা কি করে, একটা সার্ভার থাকে, সেই সার্ভার থেকে সে নিজে ডেটাটা নেয়, ডেটা নিয়ে ক্লায়েন্টকে প্রদর্শন করে। মানে এখানে ক্লায়েন্টটাকে, এই যে তুমি যে ইউটিউবে ঢুকতে চাইতেছো এখানে তুমি হচ্ছে ক্লায়েন্ট, আর সার্ভারটাকে, সার্ভার হচ্ছে যে জায়গাটায় ওই ইউটিউবের তথ্যগুলো আছে সেই জায়গাটাকে আমার বলা হচ্ছে সার্ভার। তো ব্রাউজার আমার কি করবে, সার্ভার থেকে ডেটা নিয়ে তোমার কাছে পৌঁছায় দিবে। তো এর জন্য যে মাধ্যমটা, এটাকে আমরা বলতেছি ওয়েব ব্রাউজার। এই জিনিসটাকে আমরা বলতেছি কি, ওয়েব ব্রাউজার। তো ওয়েব জিনিসটা কিন্তু আমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো চলো আমরা সামনের দিকে যাই। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়েব পেজ কি। আমরা এতক্ষণ ওয়েব পেজের নিয়ে অনেক কথা বলে আসছি, তোমরা এতক্ষণ হয়তো বুঝে গেছো। এখানে জাস্ট আমরা একটু পড়ি। হ্যাঁ, বলতেছে যে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা সাধারণত HTML এর লেখা হয়। যেটা এর আগেও আমি বললাম যে আমরা যদি একটা ওয়েব পেজ তৈরি করতে চাই তাহলে আমার একটা নির্দিষ্ট ভাষার দরকার। ওয়েব পেজ তৈরি করার জন্য একটা নির্দিষ্ট ভাষার দরকার, সেই ভাষাটা হচ্ছে HTML। অর্থাৎ এই HTML ইউজ করে আমরা যে জিনিসটা তৈরি করে থাকি তাকেই আমার নর্মালি ওয়েব পেজ বলা হয়ে থাকে। তো দেখো জিনিসটা আবার একটু পড়ি। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা সাধারণত HTML এ লেখা হয়। তার মানে কি, ওয়েব পেজ হলো এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্ট যা কিসের মাধ্যমে লেখা হয়, HTML এ লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। বিভিন্ন দেশের কিসে রাখা হয়, সার্ভারে রাখা হয়। অর্থাৎ এই জিনিসটা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। তো আমাদের কম্পিউটারগুলো কি করে, এই সার্ভারগুলো থেকে ওই তথ্যটা নিয়ে তোমাকে দেখায়। তো এটাই বলা হয়েছে যে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা সাধারণত HTML এ লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে URL এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে এটি দেখতে পারে। ধরো মালয়েশিয়াতে একটা সার্ভারে তোমার কিছু তথ্য রাখা আছে। হ্যাঁ, মালয়েশিয়ার সার্ভারে একটা ওয়েব পেজের তথ্য রাখা আছে। মালয়েশিয়াতে একটা সার্ভারে তোমার একটা ওয়েব পেজের তথ্য রাখা আছে। এখন তুমি বাংলাদেশ থেকে চাইতেছো যে মালয়েশিয়ার এই ওয়েব পেজটা নিজে দেখতে চাইতেছো মালয়েশিয়ার এই ওয়েব পেজটাকে। তখন তুমি কি করবা, তখন তুমি ব্রাউজারে যাবা, ব্রাউজারে গিয়ে এই জিনিসটাকে সার্চ করবা। তখন তোমার ব্রাউজার কি করবে, একটা URL এর সাহায্য নিবে। কিসের সাহায্য নিবে, URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেশন। URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেশন। তো কি করবে দেখো, যে তোমার ওই ব্রাউজারটা কি করবে, একটা URL এর সাহায্য নিবে। এই URL এর মাধ্যমে তোমাকে এই মালয়েশিয়াতে যে ওয়েব পেজটা আছে বা মালয়েশিয়ার সার্ভারে যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজটাকে তোমার কম্পিউটারে প্রদর্শন করবে। তো এভাবেই আমরা যে কোনো জায়গার ওয়েব পেজ URL এর মাধ্যমে ব্রাউজারের সাহায্যে দেখতে পারি। এরপর দেখো কি বলা হয়েছে, একটি ওয়েব পেজে টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ফাইল থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। ধরো তুমি একটা ওয়েব পেজ দেখতেছো, সেই ওয়েব পেজে বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে, ফাইল অডিও থাকতে পারে। এই জিনিসগুলা তোমার একটা ওয়েব পেজে থাকতে পারে। তো এটাই হলো তোমার মেইনলি ওয়েব পেজ। এখানে আসলে মানে কঠিন করে বোঝার কিছু নেই। অর্থাৎ তুমি ইন্টারনেট অন করে তোমার সামনে যে জিনিসটা দেখতে পাও, ধরো গুগলে গেছো, গুগলে যাওয়ার পর তোমার ওই সামনে যে পেজটা দেখতেছো ওইটাই ওয়েব পেজ। তো আসো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো যে এরপর আমরা দেখতেছি যে ওয়েবসাইট কি। এরপর আমরা দেখবো যে ওয়েবসাইট জিনিসটা কি। হ্যাঁ, তো একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এখানে প্রশ্ন হতে পারে যে ডোমেইন জিনিসটা কি। তো এই ডোমেইন জিনিসটা আপাতত তোমাদের বোঝার দরকার নেই, আমি এই জিনিসটা নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা করব ডোমেইন নিয়ে। তো আপাতত এটা জানো যে যখন অনেকগুলা ওয়েব পেজ একত্রিত হয় বা অনেকগুলা ওয়েব পেজকে যদি তুমি একসাথে করো তাহলে তুমি যে জিনিসটা পাবা সেটাকেই তোমার বলা হচ্ছে ওয়েবসাইট। ধরো একই রিলেটেড বা একই বিষয়ের অন্তর্ভুক্ত কোনো
মানে অনেকগুলো ওয়েব পেজ যখন একসাথে যুক্ত হবে, মানে অনেকগুলো ওয়েব পেজ যদি একসাথে থাকে বা একত্রে একটা গ্রুপ আকারে থাকে, তাহলে সেটাকে তুমি কি বলতে পারবা? ওয়েবসাইট বলতে পারবা। ধরো একটা জায়গায় তুমি একত্রে 10টা ওয়েব পেজ পাইছো, তো ওই 10টা ওয়েব পেজের গ্রুপটাকেই তুমি কি বলবা? ওয়েবসাইট বলবা। তো কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে ওয়েব পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। ধরো তুমি হচ্ছে ধরো বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইটে গেছো, ওয়েবসাইটে ঢুকার প্রথমেই তুমি যে ওয়েব পেজটা দেখতে পাইছো, ধরো একটা জায়গায় ঢুকার পরে, ধরো গুগলেই ঢুকছো, তো গুগলে ঢোকার পর তুমি তোমার সামনে যে পেজটা দেখতে পাবা, একদম প্রথমেই যে পেজটা দেখতে পাবা, সেটাকে তুমি বলবা হচ্ছে হোম পেজ। সেটাকে কি বলবা? হোম পেজ বলবা। এরপর আসো যেটা আছে সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। জিনিসটা কি? দেখো ওয়েব পোর্টাল জিনিসটা কি বলা হচ্ছে যে ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার। তো ধরো তোমার কিছু গুরুত্বপূর্ণ তথ্যের দরকার, তো তখন তুমি কোথায় যাবা জানো? তখন তুমি ওয়েব পোর্টালে যাবা। তো ওয়েব পোর্টাল জিনিসটা কি? যে ওয়েবসাইটের মধ্যে তোমার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক যুক্ত করে দেয়া থাকে, যে ওয়েবসাইটের মধ্যে তোমার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক যুক্ত করে দেয়া থাকে, যেখান থেকে তুমি বিভিন্ন ইনফরমেশন পেতে পারো, সেই জিনিসটাকেই আমার বলা হচ্ছে ওয়েব পোর্টাল। তো ওয়েব পোর্টালে একটা উদাহরণ হতে পারে, দেখো যে www.bangladesh.gov.bd। এখানে যদি তুমি যাও তাহলে তোমার প্রয়োজনীয় অনেক তথ্যের লিঙ্ক পাবা তুমি এখানে। এই ওয়েবসাইটে যদি তুমি যাও তাহলে তুমি এখানে কি পাবা? এই ওয়েবসাইটে গেলে তুমি তোমার অনেক গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক পাবা, যেগুলো তোমার হয়তো বা জানা প্রয়োজন। তো এইরকম ওয়েবসাইটকে আমরা বলতেছি ওয়েব পোর্টাল। তো দেখো এখানে উদাহরণে বলছে যে www.bangladesh.gov.bd হচ্ছে একটি ওয়েব পোর্টাল, যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। ধরো তুমি হচ্ছে তথ্য মন্ত্রণালয় সম্বন্ধে জানতে যাচ্ছ, তাহলে তুমি কি করবা? এই ওয়েবসাইটে যাবা। এই ওয়েবসাইটে যাওয়ার পর তুমি দেখতে পারবা যে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত একটা লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কে যদি তুমি ঢুকো তাহলে তুমি তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারবা। তো এখানে ওয়েব পোর্টাল জিনিসটা কি তাহলে? ওয়েব পোর্টাল হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যে ওয়েবসাইটে তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক দেওয়া থাকে। তাহলে ওয়েব পোর্টাল জিনিসটা কি? ওয়েব পোর্টাল জিনিসটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক দেওয়া থাকে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়েব পোর্টাল। আমাকে একটু কমেন্ট করে জানাও যে ওয়েব পোর্টাল নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। জিনিসটা খুবই ইজি, যে আমরা আজকে বেসিক ক্লাস করছি, যে এই অধ্যায়টা আসলে ডিটেইলে জানার জন্য আমাদের প্রথমত কি কি জানতে হবে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু বেসিক ক্লাস করছি। তো এখানে ওয়েব পোর্টাল নিয়ে আমরা আলোচনা করেছি, ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি, ওয়েব পেজ নিয়ে আলোচনা করেছি। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে ওয়েব পোর্টাল নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, রাবেয়া বলছে ক্লিয়ার, ফাহাদ মোল্লা ক্লিয়ার, তনু ক্লিয়ার, আয়েশা সিদ্দিকা ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে এগোই। হ্যাঁ, এরপর যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সার্ভার কি বা সার্ভার কম্পিউটার কাকে বলে। আমরা এতক্ষণে একটা ওয়ার্ড কিন্তু শুনে আসছি যে সার্ভারে এই ইনফরমেশন রাখা আছে বা ওই সার্ভারে ওই ইনফরমেশন রাখা আছে। তো আসলে সার্ভার জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটু জানবো এখন। তো দেখো সার্ভার নিয়ে কি বলা আছে। তো বলা হচ্ছে যে সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্য কম্পিউটারগুলিতে তথ্য সরবরাহ করে থাকে। এটি কোনো ল্যান অথবা ইন্টারনেটের মাধ্যমে একটি ওয়ান সিস্টেমে ডেটা সরবরাহ করতে পারে। তো দেখো জিনিসটা কি, যে সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার যা অন্য কম্পিউটারগুলোতে তথ্য সরবরাহ করে থাকে। তো মেইনলি সার্ভার হচ্ছে তথ্যের ভান্ডার। হ্যাঁ, তো তুমি যখন ইন্টারনেট কানেক্ট করো তোমার অবশ্যই উদ্দেশ্য থাকে তুমি বিভিন্ন রকমের তথ্য তুমি গ্রহণ করতে চাও বা তথ্য নিতে চাও। তো এই তথ্যটা নিবা তুমি কোথা থেকে? তো এই তথ্যটা যেখানে স্টোর করা আছে, এই স্টোর করা আছে যেখানে, এই জিনিসটাকে বলা হচ্ছে সার্ভার। মানে যে কম্পিউটারে তোমার প্রয়োজনীয় ডেটাগুলো স্টোর করা থাকে সেটাকেই মূলত কি বলা হচ্ছে? সার্ভার বলা হচ্ছে। তারপর দেখো এখানে বলা আছে যে এটি কোনো ল্যান অথবা ইন্টারনেটের মাধ্যমে একটি ওয়ান সিস্টেমে ডেটা সরবরাহ করে থাকে, অর্থাৎ এটি কোনো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে। এই সার্ভার জিনিসটা কি করে? সার্ভার ইন্টারনেটের মাধ্যমে অনেক বিস্তর একটা জায়গার মধ্যে ইনফরমেশন ছড়ায় দেয়। ওয়ান সিস্টেম বলতে আমার কি বোঝায় এটা আমি তোমাদের এর আগেও দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি, ওয়ান এবং এই ল্যান জিনিসটা নিয়ে। তো এটা নিয়ে তোমাদের আসলে কনফিউশন থাকার কথা না। ল্যান মানে হচ্ছে আমার কি? ল্যান মানে হচ্ছে আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে হচ্ছে কি? আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এটা নিয়ে আমি কিন্তু দ্বিতীয় অধ্যায়ে অনেক ডিটেইলে আলোচনা করেছি।
তো এই সার্ভার জিনিসটা কি করে, সার্ভার ইন্টারনেটের মাধ্যমে বা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ককে ইউজ করে একটা বিশাল একটা জায়গার মধ্যে তোমার ইনফরমেশনগুলো ছড়ায় দেয়। তো মেইনলি তোমাকে যদি বলা হয়, এক কথায় যদি বলতে বলি, সার্ভার কি, সার্ভার হচ্ছে একটা ডেটার বা তথ্যের বা উপাত্তের ভান্ডার। তথ্য বা উপাত্তের ভান্ডার হচ্ছে তোমার সার্ভার, যেখানে বিভিন্ন রকমের ডেটা ইনফরমেশন স্টোর করা থাকে। তো দেখো এরপর কি বলা আছে যে বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে, যেমন ওয়েব সার্ভার, মেইল সার্ভার, ফাইল সার্ভার ইত্যাদি। মানে যেখানে ওয়েবগুলাকে জমা করে রাখা হয় সেটা ওয়েব সার্ভার, যেখানে বিভিন্ন মেইলকে জমা করে রাখা হয় সেটা মেইল সার্ভার, যেখানে বিভিন্ন ফাইলকে জমা করে রাখা হয় সেটা ফাইল সার্ভার। প্রতিটি সার্ভার কম্পিউটার নির্দিষ্ট কাজে নির্দিষ্ট সফটওয়্যার চালায়। মানে প্রত্যেকটা সার্ভারের জন্য এক একটা নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে যেগুলোকে সে ইউজ করে। তো এই জিনিসটা হচ্ছে মূলত সার্ভার। তো তোমাকে যদি বলা হয় এক কথায় যে সার্ভার জিনিসটা কি, সার্ভার হচ্ছে তথ্যের ভান্ডার, যেখান থেকে আমাদের কম্পিউটারগুলো বলো বা আমাদের ডিভাইসগুলো বা আমরা যে তথ্যগুলো চাই এই তথ্যগুলো আমরা ইন্টারনেট ব্যবহার করে পেয়ে থাকি। তো সার্ভার কি, সার্ভার হলো মেইনলি আমার তথ্যের ভান্ডার। তোমাকে একটু কমেন্ট করে এখন জানাও যে সার্ভার নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও এখন যে সার্ভার নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানাও যে সার্ভার নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা, আয়েশা সিদ্দিকা ক্লিয়ার, তনু ক্লিয়ার, হ্যাঁ ওকে, রাবেয়া ক্লিয়ার, ময়নুল ক্লিয়ার। হ্যাঁ, শ্রী হরিদাস বলতো যেখানে ওয়েবগুলো সংরক্ষিত করা হয়, শুধু ওয়েব না, যে কোনো ধরনের তথ্য সংরক্ষিত করা হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, জাবেদ আলী, হ্যাঁ ঠিক আছে। এবার আসো, এবার আমরা যে জিনিসটা দেখবো যে ক্লায়েন্ট জিনিসটা কি। ক্লায়েন্ট নিয়ে আমি আগেও আলোচনা করছি, এখানে জাস্ট অল্প কিছু আলোচনা করতেছি। দেখো যে ক্লায়েন্ট জিনিসটা হচ্ছে এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স ব্যবহার করে। ক্লায়েন্ট কম্পিউটারে বিভিন্ন ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন উদাহরণস্বরূপ ওয়েব ব্রাউজার, তারপরে কি বলে গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স ইত্যাদি হলো এক ধরনের ক্লায়েন্ট সফটওয়্যার যা ওয়েব সার্ভারের সাথে সংযোগ করে এবং ওয়েব পেজ প্রদর্শন করে থাকে। ইমেইল ক্লায়েন্ট মেইল সার্ভার থেকে ইমেইল প্রদর্শন করে। এখন জিনিসটা আমি একটু তোমাদের সংক্ষেপে বুঝাই, এখানে অনেক কথা লেখা আছে। তো দেখো, আমি তোমারে হচ্ছে সার্ভার বুঝাইলাম এতক্ষণ। তো ক্লায়েন্ট জিনিসটা কি, যে সার্ভারে তো বিভিন্ন তথ্য তোমার সংরক্ষণ করে মানে করা হয়ে থাকে, তাই না? সার্ভার হচ্ছে আমার তথ্যের ভান্ডার, যেখান থেকে আমি বিভিন্ন ধরনের তথ্য পাই। তো ক্লায়েন্ট জিনিসটা সোজা কথায় বলতে গেলে, এই যে সার্ভার থেকে যে তথ্য নেওয়া হচ্ছে, এই যে তথ্য যে নিচ্ছে সেই হচ্ছে ক্লায়েন্ট। জিনিসটা কি, যে আমার সার্ভারে তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে, তো সার্ভার থেকে যে এই তথ্যগুলো নেয় তাকেই আমার মেইনলি ক্লায়েন্ট বলে। তো সোজা বাংলা কথা, এত ডিটেইলে মানে এত জটিল কিছুতে যাওয়ার দরকার নাই। তো ক্লায়েন্ট যদি তোমারে বুঝতে হয়, তুমি জাস্ট এই জিনিসটা বলবা যে ক্লায়েন্ট জিনিসটা হচ্ছে যে সার্ভার থেকে তথ্য নিয়ে থাকে বা যে সার্ভার থেকে ব্যবহারের জন্য তথ্য গ্রহণ করে থাকে, তাকেই আমার ক্লায়েন্ট বলা হয়। তো ক্লায়েন্ট নিয়ে আমি আর ডিটেইলে যাচ্ছি না। হ্যাঁ, এরপর যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে আপলোড আর ডাউনলোড কি। আচ্ছা, সাইদ বিন হোসেন একটা কোয়েশ্চেন করছে, স্যার কম্পিউটারের ফাইলের মধ্যে যে বিভিন্ন সফটওয়্যার, ছবি এগুলো জমা রাখি, এটা কি সার্ভার হবে নাকি শুধুমাত্র যেটা ইন্টারনেট কানেকশন দিয়ে বিভিন্ন জিনিস জমা রাখি সেটা সার্ভার? আচ্ছা দেখো, সার্ভার হবে তখনই যখন তুমি মানে তোমার জমা করা জিনিসটা ইন্টারনেটের মাধ্যমে ছড়াই দিতে পারতেছো। ধরো তুমি একটা কম্পিউটারে হচ্ছে অনেক ছবি বা হচ্ছে মুভি স্টোর করে রাখছো, বাট সেটা তুমি রেখে দিছো, তখন এটাকে তুমি সার্ভার বলতে পারবে না। যদি তুমি এটা ইন্টারনেট সংযোগ ব্যবহার করে হোক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে হোক, এই জিনিসগুলো ব্যবহার করে তুমি অনেকের মাঝে ছড়াই দিছো, তখন সেই জিনিসটাকে তুমি সার্ভার বলতে পারবা। আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো, সাইদ বিন হোসেন। আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তুমি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, আচ্ছা সাইদ বিন হোসেন, তুমি একটু কমেন্ট করে জানাবা যে তুমি তোমার কোয়েশ্চেনে অ্যান্সার পাইছো কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আসো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপলোড আর ডাউনলোড কি। আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপলোড আর ডাউনলোড জিনিসটা কি। হ্যাঁ, লুকমান হোসেন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তো আসো আমরা দেখি যে আপলোড আর ডাউনলোড জিনিসটা কি। বলতেছে যে নিজের কম্পিউটার হতে কোনো ডেটা বা ফাইল অন্যের কম্পিউটারে বা সার্ভারে প্রেরণ করাকে আপলোড বলে। এখন আপলোড জিনিসটা কি, ধরো
তুমি ফেসবুকে তো বিভিন্ন ছবি আপলোড করো, অবশ্যই সবাই কম বেশি করে থাকে। তো এটা আসলে তুমি যদি সংজ্ঞার মাধ্যমে ব্যাখ্যা করতে চাও তাহলে তুমি এভাবে বলবা যে নিজের কম্পিউটার হতে কোনো ডেটা বা ফাইল অন্যের কম্পিউটারে বা সার্ভারে প্রেরণ করাকে আপলোড বলে। তো তুমি তোমার নিজের কম্পিউটার থেকে অন্যের কম্পিউটারে একটা ফাইল পৌঁছাবা বা অন্য একটা সার্ভারে তুমি ফাইল পৌঁছাবা, এটাকেই বলা হবে কি আপলোড। আবার একটা সার্ভার, এটা ধরো একটা সার্ভার বা কম্পিউটার, এখান থেকে তুমি নিজে একটা তথ্য নিবা বা একটা ছবি নিবা, এই জিনিসটাকে বলা হবে ডাউনলোড। তো তুমি নিজের কম্পিউটার থেকে অন্যের কম্পিউটারে বা অন্য সার্ভারে তথ্য প্রেরণ করা হলে সেটাকে বলা হয় আপলোড। আর অন্য কম্পিউটার বা সার্ভার থেকে নিজে যদি তুমি কোনো তথ্য নাও বা তথ্য গ্রহণ করো সেটাকে বলা হবে কি ডাউনলোড। তো এই হচ্ছে আপলোড এবং ডাউনলোড নিয়ে কথা। হ্যাঁ, সবাই যেহেতু ক্লিয়ার তাহলে আমি সামনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, এবার আমরা যে জিনিসটা নিয়ে একটু জানবো, দেখো জিনিসটা হচ্ছে ওয়েব ব্রাউজার জিনিসটা কি। এখন আমরা যে জিনিসটা নিয়ে জানবো এটা হচ্ছে ওয়েব ব্রাউজার জিনিসটা কি। দেখো এখানে বলা আছে যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলোকে ব্রাউজ করা যায় বা দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলোকে ব্রাউজ করা যায় বা দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। এখন দেখো ব্রাউজার জিনিসটা বুঝতে হলে ধরো তুমি তোমার ফোনে ডেটা কানেকশন দিছো, তো ডেটা কানেকশন দিলেই তো তুমি তোমার ফোনে ইন্টারনেটের কাজ করতে পারবে না, তোমার একটা নির্দিষ্ট জায়গায় যাইতে হবে। ধরো তুমি কি করো, ধরো তুমি একটা ওয়েবসাইট দেখতে চাও, তো দেখতে গেলে তুমি ইন্টারনেট কানেকশন দেওয়ার পর কি করবা, অবশ্যই গুগল ক্রোমে যাবা বা অপেরাতে যাবা বা কোনো একটা জায়গায় যাবা। তো এই যে প্রথমেই তুমি এই ওয়েবসাইট দেখার জন্য যে জায়গাটায় যাচ্ছ এই জিনিসটাকে আমার বলা হয় ওয়েব ব্রাউজার। ওয়েবসাইট দেখার জন্য বা ওয়েব পেজ দেখার জন্য যে জায়গাটায় তুমি যাচ্ছ বা ওয়েবসাইটকে তুমি সার্চ করবা, তো এই জন্য প্রথমে তুমি যে জায়গাটায় যাও সেটা হচ্ছে তোমার ওয়েব ব্রাউজার। তো এখানে অনেক কথা লেখা আছে, এত কিছু আমাদের পড়ার দরকারই নাই। সহজ কথায় বুঝতে গেলে এটা জাস্ট আমাদের বোঝা দরকার। তোমাদের এইভাবে কখনো ডিটেইলে পরীক্ষায় সংজ্ঞা আসবে না। তোমার এখানে যে জিনিসটা আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা। হ্যাঁ, তো হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও যে ওয়েব ব্রাউজারটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি আবারও বলতেছি, দেখো যে ওয়েব ব্রাউজারটা কি। ধরো তুমি তোমার ফোনে নেট সংযোগ দিছো বা ডেটা কানেকশন করছো, কানেকশন দেওয়ার পর তুমি ধরো একটা ওয়েবসাইটে ঢুকতে চাও, তো এই ওয়েবসাইটে ঢোকার জন্য তুমি প্রথমে যে জায়গাটায় যাবা সেটাই হচ্ছে আমার ওয়েব ব্রাউজার। মানে কি, যে আমরা যদি কোনো ওয়েবসাইট সার্চ করতে চাই বা ওয়েব পেজ দেখতে চাই বা ওয়েবসাইট দেখতে চাই, তাহলে প্রথমে আমরা যে জায়গাটায় যাই সেটাই হচ্ছে আমার ওয়েব ব্রাউজার। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে ওয়েব ব্রাউজার নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। আজকে খুব ছোট ছোট টপিক, তোমরা একটু আমার সাথে রেসপন্স করো। হ্যাঁ, মনির আমি তো বুঝছে। তনু ক্লিয়ার। আর ওয়েব ব্রাউজারের কিছু উদাহরণ হতে পারে, দেখো যে ওয়েব ব্রাউজারের কিছু উদাহরণ যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অ্যাপল সাফারি, এগুলো হচ্ছে আমার ওয়েব ব্রাউজারের উদাহরণ। মানে আমরা ওয়েব ব্রাউজার হিসেবে এগুলো ইউজ করে থাকি। চলো আমরা সামনের দিকে যাই। এবার আমরা দেখবো যে সার্চ ইঞ্জিন কি। এটাও আমি সহজ করে বুঝাই দিচ্ছি। দেখো সার্চ ইঞ্জিন জিনিসটা কি। ধরো আমরা ওয়েব ব্রাউজারে ঢুকছি, এখন আমাদের দরকার যে ধরো আমরা ইউটিউব দেখবো। হ্যাঁ, ফোনে তো এখন ইউটিউব অ্যাপই আছে। এখন এটা বলো না যে হচ্ছে আমি ডিরেক্ট ইউটিউবে চলে যাবো। তুমি কম্পিউটারের কথা চিন্তা করো যে তুমি ইউটিউব দেখবা, তো প্রথমে তুমি ওয়েব ব্রাউজার পর্যন্ত গেছো, ধরো হচ্ছে গুগল ক্রোম ওপেন করছো। এখন তুমি কি করবা, একটা জায়গায় গিয়ে তুমি ইউটিউবটাকে সার্চ করবা, তাই না? তো তুমি যেখানে সার্চ করো, এই সার্চ যেখানে করবা সেটাই হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন জিনিসটা কি, দেখো তুমি ওয়েব ব্রাউজার পর্যন্ত গেছো, যাওয়ার পর তোমার একটা নির্দিষ্ট জায়গায় যাইতে হবে বা নির্দিষ্ট তুমি একটা ওয়েবসাইটকে ভিজিট করবা। তো এই ওয়েবসাইটকে ভিজিট করার জন্য তোমার একটা জায়গায় সেই ওয়েবসাইটে সার্চ দিতে হবে। তো যেখানে তুমি সার্চটা দিবা সেটাই হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন। যেখানে তুমি সার্চ দিবা সেই জায়গাটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। তো দেখো এরকম সার্চ ইঞ্জিনের কিছু উদাহরণ হতে পারে। সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন যেটা আমাদের বা সবচেয়ে সুপরিচিত যে সার্চ ইঞ্জিনটা সেটা হচ্ছে গুগল। তারপরে আরো কি কি আছে,
ask.com আছে, বিআইএনজি আছে বা বিঞ্জ আছে, বাইডু আছে, ইয়াহু আছে। ইয়াহু একটা হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিন জিনিসটা কি, আমরা ওয়েব ব্রাউজারে গেছি, ওয়েব ব্রাউজারে যাওয়ার পর ওয়েবসাইট দেখার জন্য বা ওয়েব পেজগুলো দেখার জন্য আমরা যেখানে সার্চ করি সেটাই হচ্ছে আমার সার্চ ইঞ্জিন। এবার আমরা কি দেখব, ওয়েবসাইটের প্রকারভেদ দেখব। তো দেখো বলা হয়েছে যে গঠন এবং বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার কি স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, তো ওয়েবসাইট আমার কয় প্রকার, ওয়েবসাইট হচ্ছে নরমালি দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো আসো আমরা একটু স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে আলোচনা করি। এখানে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে, দেখো এখানে কি বলা হয়েছে যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের সকল ভিজিটর একই তথ্য দেখতে পায়। তো এটা আমি একটু তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরো তুমি একটা ওয়েবসাইটে ঢুকছো, তুমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকছো, ধরো হচ্ছে www.abc.com, হ্যাঁ এই ওয়েবসাইটটাই তুমি ঢুকছো। ঢোকার পর তুমি এই পেজটা দেখতে পাইছো, হ্যাঁ ঢোকার পর তুমি এই পেজটা দেখতে পাইছো, এটা ধরো আজকে। আবার আজ থেকে 5 দিন পর তুমি এই ওয়েবসাইটটায় আবার ঢুকছো। ঢুকে যদি তুমি দেখো এই ওয়েবসাইটটা এই রকমই আছে, এটার কোনো চেঞ্জ নাই, বা তুমি এটার কোনো চেঞ্জ করতে পারতেছো না নিজে, বা এখানে তুমি কোনো তথ্য ইনপুট দিতে পারতেছো না, বা এখান থেকে কোনো আউটপুট দিতে পারতেছো না, অর্থাৎ তুমি ঢোকার পর বারবার এই একই জিনিসটাই দেখতেছো। অর্থাৎ একটা ওয়েবসাইটে তুমি ঢুকছো, ঢোকার পর তুমি বারবার একই জিনিসটাই দেখতে পাইতেছো, তখন এই ওয়েবসাইটটাকে আমার বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। তখন এই ওয়েবসাইটটাকে কি বলা হবে, স্ট্যাটিক ওয়েবসাইট বলা হবে। দেখো এখানে কি বলা আছে, স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা কঠিন, কারণ এই ধরনের ওয়েবসাইটে কোনো অ্যাডমিন প্যানেল থাকে না। অ্যাডমিন প্যানেল বলতে কি বোঝাচ্ছে, অ্যাডমিন প্যানেল বলতে বোঝায় যে এই ওয়েবসাইটটা মানে চালানোর জন্য কোনো লোক থাকে না। এই ওয়েবসাইট চালানোর জন্য তোমার কোনো নির্দিষ্ট লোক বা রোবট যাই হোক কিচ্ছু থাকে না, অর্থাৎ তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করার জন্য কোড পরিবর্তন করতে হয়। তো এই ধরনের ওয়েবসাইটে যদি তুমি কোনো তথ্য যোগ করতে চাও বা বিয়োগ করতে চাও, তাহলে তোমার এই যে পেজটা আছে বা ওয়েবসাইটটা আছে এটার কোডই তোমার পরিবর্তন করে দিতে হবে। বিভিন্ন কোডিং করে তো আমরা ওয়েবসাইট তৈরি করি, তো ওই কোডটাই তোমার পরিবর্তন করে দিতে হবে। স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করতে পারে না। আমরা দেখি যে আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারি নিজেদের নামে। তো স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে তুমি কোনো নিজের কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবা না, কোনো মন্তব্য করতে পারবে না, তুমি কোনো কমেন্ট করতে পারবে না, কোনো ব্লগ পোস্ট বা কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নেই, অর্থাৎ তুমি কোনো লেখালেখি এখানে শেয়ার করতে পারবে না। তো স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয় না। আমরা পঞ্চম অধ্যায়ে দেখব বিভিন্ন প্রোগ্রামিং ভাষা নিয়ে, যেমন C++ হইতে পারে, জাভা হইতে পারে, বিভিন্ন প্রোগ্রামিং ভাষা আছে আমাদের। তো এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমার কোনো প্রোগ্রামিং ভাষার দরকার হয় না, কারণ এই ধরনের ওয়েবসাইটে কোনো ফাংশনালিটি থাকে না, মানে এই ওয়েবসাইটে কোনো ফাংশন নাই। এখানে জাস্ট একটা জিনিস তোমার দেয়া আছে, এই জিনিসটাই তুমি দেখতে পাবা, এটার আর কোনো ফাংশন নাই। এই জন্য এখানে আমার আর কোনো প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয় না। তো স্ট্যাটিক ওয়েবসাইট জিনিসটা কি, যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না, একই থাকে। ধরো যে তুমি একটা ব্রাউজারে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করছো www.abc.com, দেওয়ার পর তুমি এরকম দেখতে পাইছো, বাট এই জিনিসটা দেখতে পাইতেছো, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি যতই সার্চ করো এই জিনিসটাই পাচ্ছ। এখানে তুমি কোনো কমেন্ট করতে পারতেছো না, কোনো অ্যাকাউন্ট খুলতে পারতেছো না, কোনো লেখালেখি শেয়ার করতে পারতেছো না। তো এই ধরনের ওয়েবসাইট যেগুলো আছে, এই ধরনের ওয়েবসাইটকে আমার বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, দেখো যে আমরা কি বললাম, যে স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে আমার এমন এক ধরনের ওয়েবসাইট যেটা মানে যেখানে কোনো পরিবর্তন হয় না। একজন এখানে উদাহরণ হিসেবে বলেছে যে আমাদের স্কুল কলেজের ওয়েবসাইট হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তো জিনিসটা হ্যাঁ, সে ঠিক বলেছে যে তোমাদের স্কুল কলেজে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাও সেটা এক ধরনের স্ট্যাটিক ওয়েবসাইট, কারণ এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পারি না।
তো আসো আমরা এর পরে যাই। হ্যাঁ, তো এরপর আরো কি বলা হয়েছে দেখো, যে স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং CSS ক্যাসকেডিং স্টাইল শিট দিয়েই তৈরি করা যায়। ক্যাসকেডিং স্টাইল শিট মানে আমার একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে দুই ধরনের ভাষা লাগে, একটা হচ্ছে HTML লাগে আর একটা হচ্ছে CSS লাগে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে কি লাগে, দুই ধরনের ভাষা লাগে, একটা হচ্ছে কি HTML লাগে, একটা CSS লাগে। এটা দিয়েই তুমি তোমার স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারো, এখানে আলাদা করে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষার দরকার হয় না। যদি তথ্যের পরিবর্তন প্রয়োজন না হয় তখন সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। যখন ধরো তোমার এমন একটা ওয়েবসাইট প্রয়োজন যেখানে তোমার কোনো তথ্যের পরিবর্তনের দরকার নেই, যেরকম তথ্য দিছো ওই রকমই থাকবে, তখন তুমি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারো। তো এই জিনিসটাই হচ্ছে আমার কি স্ট্যাটিক ওয়েবসাইট। এবার আসো স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য দেখি আমরা। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যের মধ্যে কি দেখা যাচ্ছে, যে ওয়েবসাইটের পেজের সংখ্যা নির্দিষ্ট থাকে। তুমি যদি কোনো স্ট্যাটিক ওয়েবসাইটে যাও তাহলে তুমি কিছু নির্দিষ্ট সংখ্যক পেজ দেখতে পাবা, কোনো ডেটাবেস থাকে না। মানে এই ওয়েবসাইটের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো স্টোর করার জন্য কোনো ডেটাবেস থাকবে না, অর্থাৎ যেখানে স্টোর করা হয় সেই জায়গাটাকে আমার ডেটাবেস বলে। বিভিন্ন ডেটা যেখানে স্টোর থাকে সেখানে সেই জায়গাটাকে আমার কি বলা হয়, ডেটাবেস বলা হয়। তো এই ধরনের পেজের জন্য আমার কোনো ডেটাবেস থাকে না। এরপর বলা হচ্ছে যে কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের একমুখী কমিউনিকেশন হয়। সার্ভার থেকে ক্লায়েন্টের একমুখী, অর্থাৎ এখানে ধরো এটা সার্ভার আর এখানে তুমি বসে আছো তথ্যটা নেওয়ার জন্য। তো এখানে তথ্যটা কিরকম বা হচ্ছে আদান প্রদানটা কিরকম, একমুখী। এখানে শুধু তোমাকে এই সার্ভারটা ক্লায়েন্টকে তথ্য দেখাবে, বাট ক্লায়েন্ট যদি চায় সার্ভারে কিছু প্রেরণ করবে, সেটা এই ধরনের স্ট্যাটিক ওয়েবসাইটে সম্ভব হয় না। তো এই জন্যই বলা হচ্ছে যে কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের একমুখী কমিউনিকেশন হয়। এরপর বলেছে দেখো যে হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হয়। হাফ ডুপ্লেক্স মোড নিয়ে আমি এর আগে অনেক আলোচনা করে আসছি, তো এটা আমি এখন আলোচনা করব না। যারা হাফ ডুপ্লেক্স জিনিসটা বুঝো না তারা আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে ইনশাল্লাহ বোঝা যাবে যে হাফ ডুপ্লেক্স জিনিসটা কি। হ্যাঁ, এরপর বলা হয়েছে যে কোনো প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয় না, যেটা আমরা আগেই বললাম যে এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে আমার কোনো প্রোগ্রামিং ভাষার দরকার হয় না। এরপর বলা হয়েছে যে কোনো ব্যাক এন্ড থাকে না, শুধু ফ্রন্ট এন্ড থাকে। মানে এই স্ট্যাটিক ওয়েবসাইটের পিছনে কোনো কাজ থাকে না, যা কাজ তুমি দেখতে পাচ্ছ সবই সামনাসামনি, অর্থাৎ কিছু তথ্য ইনপুট দেওয়া থাকে, ওই ইনপুট অনুযায়ী আউটপুটই তোমার ওই পেজটাই শো করে। তো এই জন্য বলা হচ্ছে কোনো ব্যাক এন্ড থাকে না, বা এর পিছে কোনো অ্যাডমিন প্যানেল থাকে না, বা কোনো লোক থাকে না যে এই স্ট্যাটিক ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবে। তো এই জন্য বলা হচ্ছে যে কোনো ব্যাক এন্ড থাকে না, শুধু ফ্রন্ট এন্ড থাকে। তো স্ট্যাটিক ওয়েবসাইট সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। আমরা এরপরের দিন ডাইনামিক ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব এবং এরপর থেকে আমরা HTML এবং ওয়েব ডিজাইন পরিচিতির ডিটেইলস ক্লাস শুরু করব। হ্যাঁ, আচ্ছা, বলতেছে ইসমেসিয়াম বলতেছে স্যার এগুলো কি লিখবো, আপনারা তো PDF দেন না। হ্যাঁ, যখন আমি ক্লাসগুলো নিই না তখন হচ্ছে আমি কিন্তু সরে যাই, তো এ পাশ থেকে তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে। তো আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, আগামী সোমবার। হ্যাঁ, তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, প্লাস হচ্ছে তোমাদের পড়াশোনাগুলো অবশ্যই রিভাইজ দিতে থাকবে, যা আমি করাচ্ছি। এবং পূর্বের ক্লাস রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ক্লাসগুলো তোমরা আবার দেখে নিবে, যেহেতু হচ্ছে আমাদের ক্লাসগুলো পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকে। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।